200 থেকে 300 সাল পুরনো বলার এর পেছনে কারণ হচ্ছে ওখানে অনেক প্রবীণ যারা মানুষ রয়েছেন, মানে যাদের বয়স এখনো প্রায় 100 বছর উপরে রয়েছে, তারা যখন তাদের দাদা বা তাদের দাদার দাদা যারা তাদের কাছে যখন শুনেছেন, তারাও বলেছে এই গাছটি তারা তাদের জন্মের পর থেকে একই রকম ভাবে দেখছেন। তার মানে এই গাছটির বয়স অনেক, আনুমানিক 2 থেকে 300 বছর বলা হলেও আসলে 2 থেকে 300 বছর নাকি আরো বেশি এটি বলা কঠিন। হয়তোবা কার্বন টেস্ট করে বলা যেতে পারে, কিন্তু আমরা সেই আলোচনায় যাব না। তবে এতটুকু বলতে পারি ওই গাছটির বয়স অনেক বেশি। তো যাই হোক, সেই তেঁতুল গাছে বাস করত 4000 বছর বয়সের এক বৃদ্ধা মহিলা জিন। তার কোলে নাকি সবসময় একটি বাচ্চা থাকতো। কোন সাধারণ মানুষ যে তাকে দেখেছে, প্রিয় লিসেনার্স, এটি কিন্তু ভাবার কারণ নেই যে কেউ ওই তেঁতুল গাছের নিচ দিয়ে গিয়েছে, সে ওই বৃদ্ধা মহিলা জিনকে দেখেছে। বিষয়টা কিন্তু এরকম নয়। ওই মহিলা জিনকে দেখতো নির্দিষ্ট কিছু মানুষ। তারা কারা? তারা প্রথমত খুবই আল্লাহওয়ালা পরহেজগার মানুষ, তারপরে যদি খুব বড় আলেম হন তাহলে দেখার একটা সম্ভাবনা থাকে। তো অনেক বুজুর্গ ব্যক্তি নাকি ওই তেঁতুল গাছের কাছে এসে ওই তেঁতুল গাছে থাকা বৃদ্ধা মহিলা জিনের সাথে কথা বলার চেষ্টা করেছে। কেউ কেউ সক্ষম হয়েছে, তাদের সাথে সে কথা বলেছে, আবার অনেকেই ব্যর্থ হয়েছে। তো যারা ওই বুড়ির সাথে কথা বলতে পেরেছে তারা বলেছে যে এই বৃদ্ধা বা বুড়ি মহিলা জিন সে এখান থেকে যাবে না, কারণ হচ্ছে এটি তার আবাসস্থল। তবে সে বিনা কারণে কাউকে কোনো ধরনেরই ক্ষতি করবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজে আক্রান্ত না হয় বা তার অসুবিধা না হয়। তবে যদি অসুবিধা হয় সে কিন্তু জানাবে। তারপরেও যদি আবারও অসুবিধার সৃষ্টি করে কেউ, তাহলে কিন্তু সে তার ক্ষতি করবে। প্রিয় লিসেনার্স, এইখানে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি, সেটি হচ্ছে যে যেহেতু নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ তার সাথে কথা বলতে পেরেছিলেন এবং অধিকাংশই পারেনি, তাই কেউ হয়তো বিশ্বাস করতো এই গাছে কিছু আছে, কেউ আবার বিশ্বাস করতো এই গাছে কিছু নেই। তো ওই গাছে যে কিছু আছে এটা কিন্তু সবাই জানতো, কিন্তু তার উপস্থিতি কিন্তু সবাই টের পেত না। তো ওই আক্কাস মোল্লা, যিনি মৌয়াল ছিলেন, মধু সংগ্রহ করতেন মাঝে মাঝে শখের বসে, তো ওই আক্কাস মোল্লাও কিন্তু এই জিনের সম্পর্কে অবগত ছিলেন যে এই গাছে শোনা যায় যে একটি 4000 বছর বয়সী পুরাতন একটি বয়সী একটা মহিলা জিন রয়েছে। তো তিনি ভেবেছিলেন যে যেহেতু থাকলেও কাউকে তো সে দেখা দেয় না, বা খুবই কম লোক তার সাথে দেখা করতে পেরেছে বা কথা বলতে পেরেছে, সেটাও সত্য কিনা নাকি এমনি একটা কল্প কাহিনী এটাও তো বলা মুশকিল। তো উনি দিনের বেলা দেখেছিলেন ওই তেঁতুল গাছে বড় একটি মধুর চাক বসেছে এবং মধুর চাকে প্রচুর মধু আছে। এটিও তিনি দিনের বেলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পেরেছিলেন। তাই তিনি ভেবেছিলেন ওই গাছে রাতের বেলা পূর্ণিমা রাতে যাবেন। যেহেতু অন্য কেউ ওই গাছে উঠে ওই মধু কাটার সাহস করবে না, কিন্তু উনি সেটা করবেন, কারণ ওনার কিন্তু বেজায় সাহস। আর তিনি ভেবেছিলেন আমি এটা কাটবো, কোনো বাধা বিপত্তি কিছু হবে না, দোয়া কালাম পড়ে যাব, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো যে ভাবা সেই কাজ, উনি ওনার সহযোগী নিয়ে জঙ্গলে তেঁতুল গাছের নিচে গিয়ে যেটি করেন সেটি হলো প্রথমে মশাল জ্বালান। মশাল জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করতে হবে, আর ধোঁয়া সৃষ্টি করলে তখন ওই মৌমাছিরা সেখান থেকে পালিয়ে যাবে এবং তাদের কামড়াতে পারবে না।
তিনি যখন মশাল জ্বালিয়ে প্রথমে গাছে উঠতে যাবেন, মানে গাছে মশাল জ্বালিয়ে উঠবেন, পরবর্তীতে ওই চাকের কাছে গিয়ে মশাল নিভিয়ে দিয়ে ধোঁয়া সৃষ্টি করবেন। তো মশাল জ্বালিয়ে যখনই তিনি গাছে উঠতে যাবে, তখনই আচমকা একটা দমকা হাওয়া এসে তাদের মশালটি নিভিয়ে দেয়। তারা চিন্তা করে কি ব্যাপার, কি হলো, মশাল নিভে গেল কেন? এটা হতেই পারে, বাতাস এসে মশাল নিভিয়ে দিতেই পারে, কারণ ইতোপূর্বেও তারা বিভিন্ন জায়গায় যখন গিয়েছে এই ধরনের ঘটনা ঘটেছে। যার কারণে আক্কাস মোল্লা তিনি দ্বিতীয়বার তার সহকারীর সাথে নিয়ে আবারও মশাল জ্বালান। তো মশাল জ্বালিয়ে এবার গাছে কিছুটা উচ্চতায় ওঠেন। আগের বার তো উচ্চতায় ওঠার আগেই মানে নিচ থেকেই মশাল নিভে গিয়েছিল, এবার কিছুটা উচ্চতায় উঠেছেন, তখন আবার একটা দমকা হাওয়া। এই দমকা হাওয়ায় তার মশাল তো নিভে যায়ই, সাথে সাথে তাকেও কেউ ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেয়, এবং ফেলে দেওয়ার পরপরই একটি গম্ভীর স্বর ভেসে আসে। সে বলে, এখান থেকে চলে যা যদি বাঁচতে চাস। জাস্ট এতটুকুই বলেছে। আক্কাস মোল্লা তখন কিছুটা ভয় পেলেও তার সহকারী প্রচন্ড ভয় পায় এবং আক্কাস মোল্লাকে অনেক কাকুতি মিনতি করে বলে যে ওস্তাদ চলেন ফিরে যাই, এখানে থাকা যাবে না। এরা তো অনেকেই বলেছিল যে এই গাছে কিছু আছে, আমরা তো আজকে এখন প্রমাণ পেলাম। তখন আক্কাস মোল্লা বলে, আরে ও কিছু না, আমি ওঠার সময় পা পিছলে পড়ে গেছি, আর যা শুনলাম আমরা দুজনই এটা মনের ভুল। তখন তার সহযোগী বলে, মনের ভুল হলে কি দুইজন আমরা একসাথে শুনলাম নাকি? আপনি একা শুনতেন বা আমি একা শুনতাম তা তো হয়নি, আমরা দুজনই একসাথে কিভাবে শুনলাম? তো আমি আর থাকতে পারবো না, আপনিও চলেন। আর এক চুলও এখানে থাকা যাবে না বা 1 ইঞ্চিও ওই গাছের দিকে যাওয়া যাবে না, এখনই চলে যেতে হবে। কিন্তু তার সহকারীর কোনো কথাই আক্কাস মোল্লা কানে নেয় না। তিনি বলেন, মধু না কেটে আমি যাব না, কি আছে কপালে আমি দেখব, ওই জিন আমার কি করে আমি দেখব। যেহেতু আক্কাস মোল্লা অনেক সাহসী ছিলেন, কিন্তু ওনার এই সাহস কিন্তু ওনার সহকারী কমাতে পারেনি। এত কথা বলার পরেও কিন্তু ওনার সহকারী কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। এই কারণে তার সহকারী বুঝতে পেরেছিল খুব কঠিন একটা ঘটনা হয়তোবা ঘটে যাচ্ছে, কিন্তু তার তো ওস্তাদ, যদি সে বিপদে পড়ে তাকে তো এইভাবে রেখে যাওয়া যায় না। কিন্তু তিনি বারবার তাকে সতর্ক করেই যাচ্ছিলেন, কিন্তু আক্কাস মোল্লা সে কোনো কথায় কান দিচ্ছিল না। অল্প উচ্চতা থেকে পড়ে যাওয়ার ফলে আক্কাস মোল্লা তেমন ব্যথা পায়নি, তার মানে তিনি 2 বার সুযোগ পেয়েছিলেন। তিনি 3rd টাইম মশালে বেশি করে তেল দিয়ে আগুন জ্বালিয়ে গাছে ওঠে। এবার কিন্তু তিনি কোনো অসুবিধা ছাড়াই, মানে কোনো দমকা হাওয়া নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই, তিনি সোজা ওই মধুর চাকের কাছে পৌঁছতে সক্ষম হন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় একটি ভুল। মধুর চাকটা বেশ উঁচুতে ছিল। মধুর চাক থেকে মধু কাটার জন্য একটি কাঁচি নিয়ে উঠেছিল এবং সাথে একটি ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে মূলত কাঁচিটা ছিল। তো উনি যখন ওনার সাথে থাকা ওই ব্যাগ থেকে কাঁচি বা ছুরি জাতীয় কিছু বের করে মধুর চাক যখনই কাটতে যাবে, তখনই নিচ থেকে ওই আক্কাস মোল্লার সহকারী দেখে ওই তেঁতুল গাছের একদম যে ডালে মানে আক্কাস মোল্লা বসে বা দাঁড়িয়ে ওই মানে মধু কাটতে যাচ্ছি মানে কাটার চেষ্টা করছিলেন, ওই ডালের একদম মাথায়, মানে যেখানে হয়তো বা একটা ছোট পাখি বসতে পারে, সেইখানে বিশাল অবয়বের একটি মহিলার মতো কেউ দাঁড়িয়ে আছে। তার কোলে অবশ্য বাচ্চা টাচ্চা তেমন কিছু ছিল বলে মানে সে অতটা খেয়াল করেনি। তো নিচ থেকে যেহেতু মশালের আলো মানে তখন কিন্তু নিভায়ে ফেলছিল, তখন কিন্তু কারণ ধোঁয়া দিতে হবে, তো তখন তো আর আলো ছিল না। কিন্তু যেহেতু ওই পূর্ণিমার রাতে গিয়েছিল, পূর্ণিমার রাতে কিন্তু একদম চারদিকে পরিষ্কার,
ওই পূর্ণিমার আলোতে মূলত ওই নিচ থেকে আক্কাস মোল্লার সহকারী দেখেছিল ওই ভয়ানক ওই অবয়বটিকে। সে স্পষ্ট দেখে যে ওই মহিলা, তাকে দেখে মনে হচ্ছে তার অনেক বয়স, একদম থুরথুরে বুড়ির মতো মনে হলেও তার উচ্চতা অনেক বেশি, তার শরীর স্বাস্থ্য অনেক ভালো, মাথার চুলগুলো সাদা সাদা, চেহারা স্বাভাবিক মানুষের মতোই মনে হচ্ছিল আর কি, কিন্তু বেশ উঁচু লম্বা, মানে যেরকম উঁচু লম্বা মানুষের চেহারা যেরকম হয়। ওই বুড়িটা কি করলো, প্রচন্ড জোরে এক থাপ্পড় মারে ওই আক্কাস মোল্লার গালে, আর এক থাপ্পড়ে ওই ডালের উপর থেকে আক্কাস মোল্লা একদম সরাসরি নিচে এসে পড়ে। আক্কাস মোল্লার সহকারী কিন্তু স্পষ্ট এটা দেখতে পায়। আর আক্কাস মোল্লা যে উপর থেকে নিচে পড়ে, এত উপর থেকে নিচে পড়ে কেমন ব্যথা পেয়েছিল তা নিশ্চয়ই লিসেনার্স আপনারা বুঝতে পারছেন। এই ঘটনা দেখার সাথে সাথে আক্কাস মোল্লার সহকারী প্রচন্ড ভয় পায়, এবং ভয়ের আরো একটা কারণ হলো ওই থাপ্পড় মারার পরপরই ওই বৃদ্ধা মহিলা জিনটি ওই সহকারীর দিকে ঘুরে তাকায়, কিন্তু তার কোনো ওই সময় ক্ষতি করেনি। কিন্তু ওই তাকানো দেখে সে এমন ভয় পেয়েছিল, সে ওখান থেকে পেছন দিকে চিৎকার করতে করতে দৌড় দেয়। দৌড় দিয়ে সে পাশে থাকা যে বাড়ি রয়েছে, ওই যে বলেছিলাম যে ওইখানে দুই পাশে দুটো বাড়ি রয়েছে, প্রথমে একটা বাড়িতে যায় পরে আর কি, ওই উঠোনে যায় হুমড়ি খেয়ে পড়ে। তো চিৎকার করতে থাকে, আসলে ওনার গলা দিয়ে স্বরই বের হচ্ছিল না, মানে এতটা ভয় পেয়েছে, তার গলা দিয়ে কথা বলতে পারছিল না। মানে অনেক সময় বোবারা অনেকটি শব্দ করে কথা বলার চেষ্টা করে, ঠিক তেমন হচ্ছিল। তো এই ধরনের শব্দে ওই ঘর থেকে লোক বের হয়ে আসে, তার পরিবারের সদস্যরা বের হয়ে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে। সে তো কোনো কথাই বলতে পারতেছে না, সে খালি আঙ্গুল দিয়ে ইশারা করে ওই তেঁতুল গাছের ওই দিকটা দেখাচ্ছে, কিন্তু তারা তো বুঝতে পারছে না আসলে কি হয়েছে। তো তাকে মাথায় পানি দিয়ে কিছুটা ঠান্ডা করা হয়। তার এই ধরনের চিৎকার চেঁচামেচিতে আরো আশেপাশে যে লোকজন থাকে তারাও চলে আসে, বলে কি হয়েছে কি হয়েছে। মাথায় পানি দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হওয়ার পর সে খালি কয়েকটা কথা বলতে পারছে, যে আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে। তো আক্কাস ভাই মধু খাবে এটা দ্বারা কি বুঝাচ্ছে তারা তো বুঝতেছে না, কিন্তু ওই আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে এটা বলতে বলতে সে হাতটা দিয়ে যখন ওই তেঁতুল গাছের ওইদিকে দেখাচ্ছিল, তখন লোকজন বুঝতে পারছিল ওই তেঁতুল গাছের ওইদিকে কোনো ঘটনা ঘটেছে। তখন লোকজন ওই সহকারীকে নিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সহকারী এত ভয় পেয়েছিল যে সে ওইদিকে যেতেই চাচ্ছিল না। লোকজন অভয় দেয় যে চলো কোনো সমস্যা নেই। তো সে যায়, যাওয়ার পরে আক্কাস ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, নিচে মশাল এবং ছুরি পড়ে আছে গাছের নিচে, কিন্তু আক্কাস ভাই কোথাও নেই। অনেক খোঁজে, খুঁজতে খুঁজতে পায়, অবশ্য আক্কাস ভাইকে পায়। আক্কাস ভাইকে পায় পাশের একটি ডোবায়। তারা দেখতে পায় যে কোমর থেকে পায়ের আগা পর্যন্ত, মানে পায়ের পাতা পর্যন্ত পানি থেকে উপর দিকে ভেসে আছে, এবং কোমর থেকে নিচের অংশ পানির নিচে ডুবে আছে। এই দৃশ্য দেখে সবাই প্রচন্ড ভয় পায় এবং বুঝতে পারে যে ওর সাথে কি ঘটনা ঘটেছে। কয়েকজন সাহসী লোক ডোবার মধ্যে নামে আক্কাস মোল্লাকে উদ্ধার করার জন্য। যারা নেমেছিল তাদের শরীরে ছিল প্রচন্ড শক্তি, কিন্তু এই ৩-৪ জন মিলেও ওই আক্কাস মোল্লাকে পানির মধ্যে থেকে টেনে উঠাতে পারছিল না। এটি একটি অদ্ভুত ব্যাপার যে পানির মধ্যে থেকে খুব সহজেই টেনে ওঠানো যায়। যদি এরকম জিনেও যদি কাউকে অ্যাটাক করে এভাবে গেড়ে ফেলে পানির নিচে, তাহলে কিন্তু সহজে ওঠানো যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তাকে ওইখান থেকে ওঠানো যাচ্ছিল না। মুহূর্তের মধ্যে এই খবর চারদিকে চাউর হয়ে যায়। আশেপাশ থেকে শত শত মানুষ দেখতে আসে, আর দেখতে আসা লোকদের মধ্যে আমাদেরকে যিনি গল্প বলেছেন এই ঘটনাটি, তিনিও ছিলেন। কেউ উঠাতে পারছে না, যেহেতু উঠাতে পারা যাচ্ছিল না, তখন আবার কেউ নিচে নেমে ওই আক্কাস মোল্লার বডিকে ধরারই সাহস করছিল না। তখন পাশের এক মাদ্রাসা থেকে যিনি বড় হুজুর ছিলেন তাকে ডেকে নিয়ে আসে লোকেরা। হুজুর বিভিন্ন দোয়া কালাম পড়ে আক্কাস মোল্লা শরীরে যখন ফু দেয়, তখন
ওই হুজুর বলেন যে এবার তোমরা চেষ্টা করো, দেখো কি হয়। সেবারের চেষ্টায় তাকে খুব সহজেই ওখান থেকে উঠিয়ে ফেলা যায়। আক্কাস মোল্লার ঘাড় ছিল ভাঙা এবং 2 গালে ছিল বেদম আঘাতের দাগ। নাকে, মুখে, 2 কানে ছিল কাদা ভর্তি। এটা স্বাভাবিক, যেহেতু কাদার নিচে মাথা গেড়ে দেওয়া হয়েছিল, কাদা ভর্তি থাকাতেই স্বাভাবিক। তার সমস্ত মুখমণ্ডল ছিল কুচকুচে নীল, মানে প্রথমত কালো, মুখমণ্ডল ছিল একদম কালো এবং শরীরটা নীল বর্ণ হয়ে গেছিল। মুখমণ্ডল একদম কুচকুচে কালো এবং শরীরটা একদম নীল বর্ণ ধারণ করায় তাকে দেখেই মানুষ ভয় পাচ্ছিল। আর এই বর্ণনাটা এত নিখুঁতভাবে দিতে পেরেছিলেন আমাদের যিনি ভাই, যিনি ঘটনাটি দিয়েছেন, কারণ হচ্ছে তিনি নিজে আক্কাস মোল্লার ডেড বডি দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, এখানে আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে এই যে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত ঘটলো, তো ওনার সহযোগী তো কথাই বলতে পারছিল না, তাহলে কিভাবে বলল? এখানে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ওনার সহযোগী এতটাই মানসিকভাবে চোট পেয়েছিলেন, তিনি প্রায় 4 মাস পাগলের মতো ছিলেন। তিনি শুধু একটা কথাই বলতেন, আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে, আর কোনো কথা তিনি বলতে পারতেন না সহজে। তো দীর্ঘ 4 মাস অনেক আলেম এবং বিজ্ঞ যারা বিশেষজ্ঞ আছেন তাদের প্রচেষ্টায়, ঝাড়ফুঁকের ফলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আক্কাস মোল্লার সহকারী পুরোপুরি সুস্থ হয় এবং এই সুস্থ হওয়ার পরই মূলত এই ঘটনা সবাই জানতে পারে। আর উনি মানে এতটা মেন্টালি ট্রমাটাইজ হয়েছিলেন যে উনি আক্কাস মোল্লার ডেড বডি দেখেছিলেন, দেখার পরেও উনার আসলে কোনো সেন্সই ছিল না যে আক্কাস মোল্লা মারা গেছে। উনি যখন সুস্থ হয়েছিলেন তখন তিনি সেন্সে ফিরে আসেন, তখন তিনি জানেন আক্কাস মোল্লার জীবিত নেই। তার মানে উনি ওই যে মানসিকভাবে অসুস্থ হয়ে যান, এই 4 মাস ওনার আসলে তেমন কোনো সেন্সই ছিল না। আর এই 4 মাস পরেই মূলত লোকজন তার মুখে পুরো ঘটনাটি জানতে পারে। এমনিতেও তো সেই তেঁতুল গাছে কেউ খুব একটা বেশি ওইদিকে যেত না, আর এই ঘটনার পর থেকে কেউ আর ওই তেঁতুল গাছে ওঠার বা ক্ষতি করার সাহস করেনি। প্রিয় লিসেনার্স, আপনাদের কি মনে হয়, যদি কোনো একটা সাইন পাওয়া যায় বা কেউ যদি সতর্ক করে যে সেখানে যাওয়া যাবে না, তাহলে কি সাহস করে সেখানে যাওয়া উচিত? আর গেলেও কি পরিণতি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। এই কারণে আমাদের কেয়াপুর দাদি তিনি কি করলেন, তার মেয়ে মানে কেয়াপুর ফুপুকে কিছুটা উঁচু করে ধরলেন যাতে করে উনি ওই নারকেলের ওই ডালটি ধরতে পান। আমরা সাধারণত নারকেল গাছ বা সুপারি গাছ, খেজুর গাছ, এটার ডালকে আমরা মানে ডোগা বলি। আমি জানি না ওইখানে কি বলে, হয়তো বা ডালই বলে। তো এই কারণে উনি যেহেতু ডাল লিখে আমাকে বলেছেন, আর আমি ডালই বলছি আর কি। তো যাই হোক, যখন উনি একটু উঁচু হওয়ার কারণে, মানে যখন কেয়াপুর ফুপু কিছুটা উঁচু মানে হতে পারেন তার মায়ের সহযোগিতায়, যেই না ওই ডালটি ধরেছেন, মানে প্রথমে এক হাত দিয়ে শক্ত করে ধরেছেন, আর তখনই যেটি হয় সেটি হলো হঠাৎ করে ওই হালকা ডালটি তরতর করে উপর দিকে ওঠা শুরু করে। আর যখনই উপর দিকে ওঠা শুরু করে, মানে তখন ওনার ফুপু কি করেছে, ডালটি আরো শক্ত করে ধরেছেন যে কি ব্যাপার, উপর দিকে উঠে যায় কেন। যখন শক্ত করে ধরেছেন তখন নিচ থেকে ওনার মা প্রচন্ড একটা টান অনুভব করেন, মনে হচ্ছে যে তার মেয়ে মানে কেয়াপুর ফুপু সে উপর দিকে উঠে যাচ্ছে। এবং সত্যি তাই, নারকেল গাছের ওই ডালটি সত্যি উপর দিকে উঠে যাচ্ছিল এবং যেহেতু তিনি শক্ত করে ধরে রেখেছিলেন এই কারণে তিনিও উপর দিকে উঠে যাচ্ছিলেন। আর ওইদিকে নিজের মেয়েকে শক্ত করে ধরে রাখার কারণে দুজনই কিছুটা শূন্যে উঠে যান। তারা যখন বুঝতে পারেন যে শূন্যে উঠে যাচ্ছেন, তখন কেয়াপুর ফুপু সে ওই নারকেল গাছের ডালটি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে তিনি
তার মা সহ নিচে পড়ে যান। খুব বেশি কিন্তু উঁচু ওঠেননি, হয়তো বা সর্বোচ্চ 1 হাত উপর দিকে উঠেছিলেন। আর ওনার মায়ের পা আর কি মাটি থেকে 1 হাত পরিমাণ উপরে উঠেছিলেন, কারণ তার মা তো আবার তার মেয়েকে ধরে রেখেছিল। তো দুজনই মাটিতে পড়ে যান, দুজনেই খুব ব্যথা পান। আর যেহেতু কেয়াপুর ফুপু উনি অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি ব্যথাটা একটু বেশি পেয়েছিলেন এবং পার্শ্ববর্তী কবিরাজের বাড়িতে গিয়ে তিনি চিকিৎসা নেন। কোনো ডাক্তারের চিকিৎসা ওইভাবে নেননি। তো আল্লাহর রহমতে তার তেমন কোনো ক্ষতি হয়নি। দুজন ব্যথা পেলেও এমনিতে শরীরের কোথাও ওইভাবে কেটে ছিঁড়ে যায়নি বা হাড়গোড় কোথাও ভাঙেনি আর কি। তো ঘটনাটি খুবই অদ্ভুত একটি ঘটনা, যে ডাল হঠাৎ করে উঁচু হয়ে যাচ্ছিল আর কি। তো মূলত এই ঘটনার পর থেকেই ভয়ানক ঘটনার সূত্রপাত ঘটে। ওই ঘটনাটি যেদিন ঘটেছিল ওই রাত থেকেই অদ্ভুত একটি ঘটনা ঘটে। সেদিন রাতে ফুপুর পানি পিপাসা পায়, তাই তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে ঘরের মধ্যে যখন তিনি তাকান, তখন তিনি দেখতে পান ঘরের মধ্যে আগুনের বলের মতো কিছু একটা ঘুরছে শূন্যের উপরে, এবং তার খাটের চারদিক দিয়ে ঘুরছে। এবং ঘুরতে ঘুরতে একটি পর্যায়ে সেটি পাশের জানালা দিয়ে দূরের সেই নারকেল গাছের দিকে চলে যায়, এবং নারকেল গাছের উপরে গিয়ে সেটি মিলিয়ে যায় আর কি। আর জানালাটা কিন্তু যেহেতু শীতকাল ছিল, খোলা ছিল না, কিন্তু খোলা না থাকলেও সেটার ভেতর দিয়েই ওই আলোটি বের হয়ে গিয়েছিল। আর বের হওয়ার পর যেটি হয় সেটি হচ্ছে, ফুপু যে কাজটি করেছিলেন সেটি হলো উনি একটু আগ্রহ ভরে উঠেছিলেন, মানে উনি ভয় পাননি যে কি হয় জিনিসটা দেখি। উনি ওই আগ্রহ ভরে উঠে ওই জানালাটা খুলেছিলেন। তখনই মূলত উনি দেখেছিলেন ওই আলোটি নারকেল গাছের উপরে গিয়ে আস্তে করে মিলিয়ে গেল। পরদিন সকালবেলা তিনি তার মা বাবাকে ঘটনাটি জানান। তখন বাড়ির সবাই মানে ফুপুর কথায় কোনো গুরুত্বই দেয় না, বলে কি ব্যাপার, রাতের বেলা ঘুম থেকে উঠে মানে কি হয়েছে না হয়েছে, কি দেখেছো, চোখে ভুল দেখেছো, তো এই এটা আলো কিনা নাকি, এই ধরনের কথাবার্তা বলেছে। তো তার কিছুদিন পর এক রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। ওই রাতে ফুপু হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো তার চেঁচামেচিতে বাড়ির লোকের ঘুম ভেঙে যায়, বলে কি হয়েছে। তখন সে বলে যে তার পায়ে কিছু কামড় দিয়েছে এবং তার খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে। বাড়ির সকলে ঘুম থেকে উঠে যায় তার চিৎকার চেঁচামেচিতে। তখন দাদি বলে যে হয়তো কোনো পোকামাকড় কামড় দিয়েছে, এবং এই কারণে দাদা মানে কেয়াপুর দাদা তিনি বিছানার সব কিছু উল্টে পাল্টে দেখেন কি হয়েছে, কোন পোকা কামড় দিয়েছে। এর মধ্যে কি হয়, একটা ছোট্ট ইঁদুর তাদের সামনে দিয়ে দৌড়ে চলে যায়। তখন কেয়াপুর দাদু বলে হয়তো বা এই ইঁদুরটাই কামড় দিয়েছে। তখন বলে যে ওকে যেখানে কামড় দিয়েছে সেখানে একটু চুন লাগিয়ে দাও। তখন ওনার দাদি ফুপুর মানে যেখানে পায়ে যেখানে কামড় দিয়েছিল সেখানে চুন যখন লাগাতে গিয়েছে, তখন হারিকেনের আলোতে যা দেখে তাতে উনি খুবই অবাক হন। কারণ হচ্ছে ইঁদুরের কামড়ের দাগ তো এমন না, কারণ ইঁদুর উপরে দুটো নিচে দুটো, এই 4টা দাঁত দিয়ে সাধারণত কামড়ায়, কিন্তু ইঁদুরের কামড় তো ভিন্ন রকম হয়। আর এটা তো সাপের কামড়ের মতো মনে হচ্ছে না, কারণ হলো এখানে যেখানে কামড় দিয়েছে মনে হচ্ছে 7 7 14টা দাঁতের ছাপ পায়ের উপর বসে আছে। খুবই অদ্ভুত ব্যাপার। ইঁদুরের কি 14টা দাঁত থাকে? সাপের কি 14টা দাঁত থাকে? মনে হচ্ছে কোনো মানুষ কামড় দিয়েছে, এবং কামড় দেওয়ার ফলে মানুষের যেমন ছোট বাচ্চাদের উপরের পাটিতে কিছু দাঁত থাকে, নিচের পাটিতে দাঁত থাকে, এবং মানুষ যদি কামড় দেয় তখন যেমন গোল গোল দাগ হয়ে যায়, ওই দাগগুলো তেমনই ছিল। তারপর এত রাত, তখন আবার সাহারির সময় হয়ে গেছে, তাই
কেয়াপুর দাদি তার ফুপুকে কিছুটা চুন লাগিয়ে সেহরি খেতে বসেন। আর ওনার ফুপু বলে যে মা, আমার খুব ক্ষুধা পেয়েছে আর খুব টক খেতে মন যাচ্ছে। তখন কেয়াপুর দাদি তেঁতুল দিয়ে ভাত মেখে ওনার ফুপুকে খেতে দেন। আর সেই ভাত থেকে অল্প কিছু ভাত খাওয়ার পর তার মনে হচ্ছিল তার গলা জ্বলে যাচ্ছে, এবং সে বলে ওঠে, আমার গলা জ্বলে যাচ্ছে, আমার শরীর জ্বলে যাচ্ছে। এ কথা বলতে বলতে মানে তিনি আর কথাও বলতে পারছিলেন না, এবং এর মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। সকালবেলা দেখা যায় তার সমস্ত শরীর নীল হয়ে গেছে, কিন্তু তিনি বেঁচে আছেন। সবাই ভাবলো হয়তো সাপেই কামড় দিয়েছে, তাই ওঝাকে ডেকে আনা হলো। ওঝা দেখে বলল, এটা কোনো সাধারণ সাপ নয়, কারণ এমনই যেসব সাপ থাকে, মানে এমনি সাপ যেগুলো থাকে, তারা কামড় দিলে 2টো দাগের দাগ দেখা যায়, কিন্তু এখানে 7টা দাগের দাগ দেখা যাচ্ছে। তখন সে বলে, এটা আমার দ্বারা সম্ভব নয় সলিউশন করার বা তাকে সুস্থ করার, কিন্তু আমি এমন একজন কবিরাজকে চিনি, তিনি হয়তো সমস্যার সমাধান করতে পারেন যদি আল্লাহ এই মেয়েটিকে হায়াতে রাখেন। দ্রুত তার ঠিকানা নিয়ে ওনার দাদা সহ ওনার কিছু আত্মীয় চলে যান সেই কবিরাজের বাড়িতে, আর তাকে সমস্ত কিছু খুলে বলেন। তখন সেই কবিরাজ বলে যে আমি যদিও বা কিছুটা বুঝতে পেরেছি, তবে আমার কিছু লোক লাগবে, তাই একটু ধৈর্য ধরুন। তার কিছুক্ষণ পরে দেখা গেল কিছু লোক এলো ওঝার বাড়িতে। আর তখন তো মোবাইল ফোন ছিল না, 1982 সালের ঘটনা, খোঁজ দিয়ে লোক নিয়ে আসতে হতো, মানে বাড়িতে গিয়ে ডেকে লোক আনতে হতো। অনেক সময় কেউ বাড়িতে থাকতো না, মাঠে যেত কাজ করতে, আবার তাদের জন্য ওয়েট করতে হতো, বা মাঠ থেকে ডেকে আনতে হতো, এরকম সমস্যা হতো। এই জন্য বেশ কিছু সময় লেগে যায়। তো তারা যখন আসে, তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যেমন ঢোল, তবলা, কাসর ইত্যাদি নিয়ে তারা আসেন। এগুলো নিয়ে তারা রওনা হলেন এই কেয়াপুর দাদা বাড়িতে। সেখানে পৌঁছে ওনার ফুপুকে দেখলেন প্রথমে খুব ভালো করে কবিরাজ। তারপর কবিরাজ ফুপুকে দেখে বললেন যে তাকে জিন সাপ কামড় দিয়েছে। তারপর কবিরাজ বললেন যে ওনার 28টি মাটির হাড়ি লাগবে, সেগুলো আনা হলো। তিনি বললেন 7টা চুলা বানাও, এবং প্রতিটা চুলায় একটা একটা করে 7টা হাড়ি বসাও, এবং আগুন ধরিয়ে দাও চুলার মধ্যে। যখন প্রথম 7টি মাটির হাড়িগুলো চুলায় দেওয়া হয়েছিল, দেওয়ার সাথে সাথে সেগুলো ব্লাস্ট হয়ে যায়। তারপর আবার 7টা হাড়ি বসানো হলো, সেগুলো জ্বলতে জ্বলতে লাল হয়ে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। পরবর্তীতে আবারও 7টা হাড়ি বসানো হলে সেগুলো জ্বলতে জ্বলতে লাল হয়ে যায় প্রথমে, তারপর কালো হতে থাকে। যখন কালো হয়ে যায় তখন সেখান থেকে একটা হাড়ি, মানে একটা করে হাড়ি আনা হয়, এবং সেগুলো ওনার ফুপুর সারা শরীরের খুব কাছাকাছি ধরে ঘোরানো হয়, এবং শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের সব জায়গাগুলোতে ওই হাড়ির যে তাপ, একটা তাপ বের হয়, যেহেতু সেটা প্রচন্ড গরম ছিল, সেই তাপ দেয়া হয়। এভাবে একটা একটা করে হাড়ি আনতে তো 7টা হাড়ি দিয়ে তার শরীরে তাপ যখন দেয়া হয়, তখন সবাই দেখতে পায় যে ওনার শরীরের যে নীলাভ ভাবটা ছিল, যেমন শরীরটা নীল হয়ে গিয়েছিল, সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে। তখনও কিন্তু উনি অচেতন ছিলেন। দেখতে দেখতে সত্যি শরীরের সেই নীলাভ ভাবটা একেবারেই চলে যায়। যখন চলে যায়, ওই কবিরাজ সাথে করে কিছু ঔষধি গাছের পাতা নিয়ে এসেছিলেন। তার সাথে আসা মহিলাদেরকে দিয়ে ফুপুর শরীরের উপরে সেই পাতাগুলো দিয়ে শরীর ঢেকে দেয়। এর মধ্যে ওনার সাথে আছে কিছু লোক, তারা যে বাদ্যযন্ত্রগুলো সাথে এনেছিল, এই বাদ্যযন্ত্রগুলো বাজাতে শুরু করে, এবং বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে শুরু করে, এবং এমন ভাষায় গান গাইতে শুরু করে। এই ভাষা আসলে কখনো কোনো গান ওই বাড়ির লোকজন শোনেনি। এটা কি বাংলা ভাষা না কি ভাষা, এটা বোঝা যাচ্ছিল না। তারা প্রায় 5 ঘন্টা এভাবে গান বাজনা করে। 5 ঘন্টা পর যখন গান বাজনা শেষ হয়, তখন
কেয়াপুর ফুপুর জ্ঞান ফিরে আসে। জ্ঞান যখন ফিরে আসে তখন কবিরাজ দুটি বৃত্ত আঁকে, একটির মধ্যে সে নিজে বসে এবং আরেকটিকে কেয়াপুর ফুপুকে বসায়। তার কিছুক্ষণ পর তাকে জিজ্ঞেস করে, কে তুই, কোথা থেকে এসেছিস? মূলত ওই বৃত্ত এঁকে কেয়াপুর ফুপুর উপর ওই জিনকে হাজির করা হয়, যেই জিন সাপের রূপ ধরে এসে কেয়াপুর ফুপুকে কামড় দিয়েছিল। সেই সময় ফুপু অন্য একটি স্বরে কথা বলে ওঠে, মানে তার ভয়েস চেঞ্জ হয়ে যায়, সেটা তার নিজের ভয়েস ছিল না, সম্পূর্ণ ভিন্ন ভয়েস, মনে হচ্ছে পুরুষের ভয়েস। তারপর সেই জিনটি প্রচন্ড রাগী কণ্ঠে ওঝাকে বলে, তুই কেন এখানে এসেছিস? এ তো আমার শিকার, আমি একে না খেয়ে এখান থেকে যাব না। তখন ওঝা বলে, তুই এই মেয়ের পিছনে কেন লেগেছিস? এই মেয়েটি অন্তঃসত্ত্বা, একে ছেড়ে দে। তখন জিনটি বলে, না, আমি কি এতই বোকা? একটাকে ধরেছি, ওকে তো খাবই, ওর পেটেরটাকেও খেয়ে ফেলবো, এক ঢিলে দুই পাখি মারবো। তুই যদি নিজের ক্ষতি করতে না চাস, তুই নিজেই এখান থেকে চলে যা। জিন আবার উল্টো ধমক দেয় ওঝাকে। তার মানে হচ্ছে ওই জিনটি চাইছিল ফুপু এবং তার বাচ্চা দুজনকেই মারতে। তখন সে আরো বলে, সে নাকি ওই নারকেল গাছে থাকে। যখন সে ফুপুকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখেছে, তখন থেকে সে নজরে নজরে রেখেছে যে যখন সুযোগ পাবে তখনই তার উপর জেকে বসবে এবং তাকে তিলে তিলে মেরে ফেলবে। তো তখন জিন বলে, আমি তো না মেরে ওকে এখান থেকে যাবই না। জিনটি মোটেও যেতে চাচ্ছিল না। তখন ওঝা বলে, তোকে জানের বদলে জান দেয়া হবে, কিন্তু তোকে কথা দিতে হবে তুই এই মেয়েটা আর এই বাচ্চাকে ছেড়ে দিবি। তখন জিনটি অট্ট হাসি দিয়ে বলে, তুই এদের সাহায্য করে নিজের সর্বনাশ করবি? জানের বদলে জান মানে আমি চলে যাব, একটা খাসি, একটা গরু, মহিষ, এইগুলো দিবি? এইগুলো নেয়ার জিন আমি না, এগুলো করে কোনো লাভ হবে না। আমি যেটা করতে এসেছি সেটা আমি করেই যাব, তুই এদেরকে বাঁচাতে পারবি না। তখন ওই ওঝা বাধ্য হয় ওই জিনকে বোতলে ভরার প্রক্রিয়া শুরু করতে। যখন বোতলে ভরার প্রক্রিয়া শুরু করে তখন জিনটি ভয় পায়। তখন সে চলে যেতে রাজি হয় এবং সে চলেও যায়। যদিও বা তখন শীতকাল ছিল, এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে ঝুম বৃষ্টি, সবাই মনে করে হয়তো বা নিম্নচাপের কারণে বৃষ্টি হতে পারে, কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। এদিকে ওই বৃষ্টির মধ্যেই কবিরাজ তার সহযোগীদেরকে নিয়ে তার বাড়িতে চলে যায়, কিন্তু তার বাড়িতে গিয়ে দেখে একটি ভয়ানক ঘটনা। তার পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যদিও বা তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি, যেহেতু ওই কবিরাজ ওনাদেরকে সাহায্য করেছিল, এই কারণে জিনটি যখন ওখান থেকে চলে যায় তখন তার বাড়ি পুড়িয়ে দিয়ে গিয়েছিল। ওই কবিরাজ ছিল খুবই গরিব মানুষ, তাই কেয়াপুর দাদা তার ঘর নতুন করে বানাতে যা যা লাগে সবকিছুই করে দিয়েছিলেন ক্ষতিপূরণ হিসাবে। আর ওনার দাদাকে সেই কবিরাজ যাওয়ার আগে বলে গিয়েছিল, ওই নারকেল গাছটিকে কিন্তু কখনোই কাটা যাবে না, তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে। কিন্তু ওনার দাদা পরবর্তীতে সেটা ভুলে যান। পরবর্তীতে কেয়াপুর দাদা মারা যাওয়ার পর কেয়াপুর আব্বা এবং চাচারা যখন জমি জমা ভাগ করেন, তখন আলাদা হবার প্রয়োজনে বা আলাদা হওয়ার পর সেখানে নতুন করে ঘর ওঠানোর প্রয়োজন পড়ে, তাই সেই নারকেল গাছটিও কাটানোর প্রয়োজন পড়ে। গাছটি কাটানো হয়, কিন্তু গাছটি কাটানোর আগে ওই যে আমরা যেমন দেখি না, গাছ কাটার আগে অনেকে স্বপ্নে দেখে এটা সেটা, তেমন কোনো ঘটনা ঘটেছিল কিনা সেটি অবশ্য কেয়াপু উল্লেখ করেননি। তো যাই হোক, গাছটি কাটানো হয় এবং যখনই নাকি কোরালের কোপ দেওয়া হয়েছিল তখন সেই গাছের ভেতর থেকে রক্তের মতো পানি পড়তে থাকে। এই অদ্ভুত দৃশ্য দেখে তারা কিন্তু ক্ষান্ত হয় না, তারা গাছটি কেটেই ফেলেন। এর অল্প কিছুদিনের মধ্যেই কেয়াপুর 8 বছর বয়সী ছোট চাচার খুব জ্বর হয় এবং 3 দিনের মধ্যে তিনি মারা যান। লিসেনার্স, এরপর অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা তিনি উল্লেখ করেননি, তবে তিনি বলেছেন যে তার সাথে বা তাদের পরিবারের সাথে আরো ঘটনা আছে, তো তিনি পরবর্তীতে আমাদেরকে সেটা শেয়ার করবেন।
প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু একটি ঘটনা মানে না বললেই নয়। পরবর্তীতে কিন্তু ওনার ফুপুর একটি ছেলে সন্তান হয়, কিন্তু ওনার যে ফুপা ছিলেন তিনি একটু মানে ডিফারেন্ট চিন্তা চেতনার মানুষ ছিলেন। যে পদ্ধতিতে ওখানে কবিরাজি করা হয়েছিল এবং কবিরাজি করে তাকে সুস্থ করা হয়েছিল, এই পদ্ধতিটা নাকি তার পছন্দ হয়নি, এবং এই কারণে ওনার ফুপুকে তার ফুপা তালাক দিয়েছিলেন। রাস্তাটি এখন পাকা করা হয়েছে, কিন্তু যখন ঘটনা ঘটেছিল তখন কাঁচা ছিল। রাস্তাটির দুপাশে রয়েছে বাওর। রাস্তার দুপাশে দৃষ্টি দিলে যতদূর দেখা যায় এর মধ্যে কিন্তু কোনো বাড়ি ঘর দেখা যায় না। রাস্তার দুপাশে শুধু গাছ আর গাছ, মানে একদম গাছ ছমছম করা পরিবেশ। রাস্তাটির মাঝখানে ছিল একটি কালভার্ট। কালভার্টটির এক পাশে রয়েছে একটি বড় কুয়া, এবং ওইখানে ছিল একটি ভিটা। ভিটাটির চারপাশে রয়েছে কেয়া গাছ, এবং পুরো ভিটা জুড়ে বড় বড় গাছ। রাস্তাটির পাশ দিয়ে বয়ে গেছে তেঁতুলিয়া নদীর শাখা নদী। ওই রাস্তাটি এখনো কাঁচা। রাস্তার এক পাশে নদী আর অন্য পাশে ক্ষেত। রাস্তাটির চারপাশে ঘন ঝোপঝাড় জঙ্গল। ঘরবাড়ি ছিল না, যদিও বা এখন কয়েকটি ঘরবাড়ি উঠেছে, কিন্তু তত বেশি না আর কি। নদীর ওপারে কয়েকটি ঘরবাড়ি ছিল। ওই রাস্তাটিতেও একটি কালভার্ট আছে। সোজা কথায় বলতে গেলে আগের দিনে গ্রামের রাস্তাঘাট যেমন থাকার কথা একদম তেমনই। এই রাস্তাটি আবার বাজারের মেইন রাস্তার সাথে গিয়ে মিলিত হয়েছে, আর ওনার দোকানটি ছিল বাজারের খেয়াঘাটের পাশে। ওনার দোকানটি ছিল অস্থায়ী। অস্থায়ী বলার কারণ হচ্ছে উনি অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। ওনার পরিবার খুবই অসচ্ছল ছিল, আর ওনার মূলধন বলতে তেমন কিছুই ছিল না। তাই উনি একটি বড় পাত্রে, আমরা গ্রামে এগুলোকে ডালা বলি বা সাজি বলি বা ঝাঁকা, মানে এক এক জায়গায় এক এক রকম, সাধারণত চ্যাপ্টা ডালা আমরা বলে থাকি আর কি। তো যাই হোক, এলাকা ভেদে ভিন্ন ভিন্ন নাম হতে পারে। তো উনি এই ডালাতে করে মালামাল নিয়ে যেতেন, এবং যা বেচতে পারতেন না সেগুলো আবার মাথায় করে বাড়ি ফিরে নিয়ে আসতেন। তো ঘটনা যেদিন ঘটেছিল ওই দিন ছিল পূর্ণিমার রাত। আর পূর্ণিমা অমাবস্যার রাত নিয়ে অস্বাভাবিক ঘটনা যে ঘটে এটা কিন্তু প্রিয় লিসেনার্স আমরা সবাই জানি। ওনার ওই দিন বেচাকেনা ভালোই হয়েছিল, এবং বেচাকেনা করতে করতে বেশ রাত হয়ে যায়। আর বেচাকেনা ভালো হয় ওই দিন উনি বেশ কয়েকটি ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিলেন। উনি যখন বাড়ি ফিরছিলেন তখন ওনার সাথে কয়েকজন ব্যক্তির দেখা হয়েছিল, যারা ওনাকে জিজ্ঞেস করেছিল, কি দাদা ইলিশ মাছ কত দিয়ে কিনলেন? তো উনি আবার বলেছিল যে কত দিয়ে। তো ওনারা আবার পরে এসেছিলেন, আর উনি ইলিশ মাছ কিনে আগে আগে বাড়ির দিকে ফিরে গিয়েছিলেন। তো রাত অনেক হয়ে যায়, কিন্তু উনি আর বাড়িতে ফেরেন না। ওনার পরিবারের লোকজন খুবই দুশ্চিন্তা করতে থাকে যে এত রাত হয়ে গেল, আসে না কেন। এক পর্যায়ে যখন পরিবারের লোকজন অধৈর্য হয়ে যায় যে কি ব্যাপার, এত রাত হয়ে গেল এখনো বাড়ি আসছে না, এই জন্য বাড়ির লোকজন ওনাকে খোঁজার জন্য বাইরে বের হয়। খুঁজতে খুঁজতে যখন তারা ওনাদের বাড়ির রাস্তার কালভার্টের পাশে ওই যে ভিটার কথা বললাম, যেখানে ওই যে কেয়া গাছ রয়েছে, ওই ভিটারের কাছে যখন যান তখন দেখতে পান রাস্তায় ইলিশ মাছ পড়ে আছে। ইলিশ মাছ ক্ষত বিক্ষত অবস্থায়। তখন ওনাদের মনে সন্দেহ জাগে, কি ব্যাপার রাস্তায় ইলিশ মাছ পড়ে আছে। এক পাশে ওনার যে ডালা সেটাও পড়ে থাকতে দেখা যায়। তখন সন্দেহ ঘনীভূত হয় যে উনি আশেপাশেই কোথাও আছেন, বা এখানে ওনার কোনো বিপদ আপদ হয়েছে, তা না হলে এগুলো এভাবে পড়ে আছে কেন। ওনারা চিন্তা করে যে কোনো শত্রু ওনাকে আটকে ছিল কিনা, বা কোনো আশেপাশের কোনো মানুষ ওনার ক্ষতি করেছে কিনা। কিন্তু উনি খুব ভালো একজন মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন। ওনার ক্ষতি করা বা ওনাকে এইভাবে মানে খুবই বাজেভাবে আঘাত করার মতো মানুষ ছিল বলে পরিবার বা আশেপাশের কেউ জানে না। যাই হোক, সবাই সন্দেহ করে যে এই আশেপাশে তাকে কোথাও পাওয়া যাবে। তখন
যখন মানে তার খোঁজাখুঁজি আবার ব্যাপকভাবে শুরু করে, আরও কিছু লোকজন সে যুক্ত হয়, তখন রাস্তার পাশের যে বাওর রয়েছে সেখানে লাইট মেরে দেখা যায় যে পানির উপরে কারো পায়ের গোড়ালি দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখা যায় যে একটি মানে একজোড়া পা দেখা যায়, সত্যি মানুষের পা। তখন ছোট্ট একটি নৌকা নিয়ে সে পায়ের কাছে যায় এবং সেই পা ধরে টেনে তোলা হয় এবং দেখা যায় যে আরে এ তো সেই ছোট্ট ব্যবসায়ী যে একটু আগে মাছ নিয়ে ফিরছিল। কারণ যারা তাকে উদ্ধার করেছিল তারাই মূলত তার আমার প্রতিবেশী ছিল। তারা ওই যখন দেখেছিল যে তিনি মাছ কিনে ফিরছিলেন, তো ওনারা মূলত ওই মাছ দেখেই কিন্তু সন্দেহটার ঘনীভূত হয়। কারণ পরিবারের সদস্যরা ওনারা একা যাননি, আশেপাশের প্রতিবেশী কয়েকজনকেও ডাক দিয়েছিল আর কি। তো যাই হোক, ওনারা তাকে কাদার ভিতর থেকে টেনে তোলেন, ততক্ষণে উনি মারা গেছেন। আর মারা যাওয়াটাই স্বাভাবিক। সবাই একটি বিষয়ে খেয়াল করে যে ওনার ঘাটটি কেউ ভেঙে দিয়েছে। আর ওই যে পানিতে নামার আগে যে একটু কাদা কাদা জায়গা ছিল সেখানে অনেক ধস্তাধস্তির চিহ্ন। মনে হচ্ছিল কেউ কাউকে মানে উপরে উঠিয়ে নিয়ে জোরে আছাড় মেরেছে ওই রকম। আর একটি কথা, সেটা হলো যে তাকে যখন ওঠানো হয় পানির উপর থেকে, তখন দেখা যায় ওনার নাক, কান এবং শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে, তাজা রক্ত। উপস্থিত লোকজন খেয়াল করে যে ওনার শরীরের বিভিন্ন জায়গায় জোক ধরেছে এবং যিনি ঘটনা বলেছেন আমাদের সাইদ ভাই, উনি নিজেও ওই ঘটনাস্থলে গিয়েছিলেন। ওনাকে যেখান থেকে উদ্ধার করেছিল সেখানে অনেক কাদা মানে কর্দমাক্ত হয়ে গিয়েছিল, আর চারদিকে শুধু ধস্তাধস্তির দাগ ছিল। আর একটা অদ্ভুত জিনিস ওখানকার সবাই লক্ষ্য করে, সেটা হলো যেখানে ধস্তাধস্তি হয়েছিল সেখানে দুই ধরনের পায়ের ছাপ ছিল। একটি ছাপ স্বাভাবিক মানুষের মতো, আর অন্য ছাপটা ছিল অস্বাভাবিকভাবে বড়, মানে সাধারণ মানুষের পায়ের মতো না, এবং সেই পায়ের ছাপটা অনেক বড় ছিল। তখন গ্রামের সবার মুখে শুধু একটাই কথা, ওনাকে দুষ্টু জিন মানে শয়তানে মেরেছে। ঘটনাটি অনেকেই বিশ্বাস করে ওই এলাকার লোক। প্রিয় লিসেনার্স, আসলে ওনার সাথে কি ঘটেছিল? ওনাকে কোনো মানুষই হত্যা করেছে, নাকি ওনাকে কোনো পিশাচ রূপী মানে পিশাচ জিন হত্যা করেছে? এটা আমরা বলতে পারি না, কারণ উনি তো মারা গিয়েছেন। উনি জীবিত থাকলে বা ওনার সাথে কেউ থাকলে হয়তো বা কোনো তথ্যের উদ্ঘাটন করা যেত। কিন্তু আশেপাশের যে আলামতগুলো ছিল, যেমন ওনার ধস্তাধস্তির ওখানে পায়ের চিহ্ন, এবং সেই পায়ের চিহ্ন স্বাভাবিক মানুষের মতো না, এবং সেই চিহ্নটাও অনেক বড়, তাহলে তো বোঝাই যায় যে এটি আসলে কোনো মানুষের কাজ নয়। উনি হয়তো বা ইলিশ মাছ নিয়ে ফিরছিলেন, ইলিশ মাছ নিয়ে ফেরার সময় কোনো পিশাচ জিন তাকে আক্রমণ করেছিল এবং যার ফলে তার এই করুণ মৃত্যু ঘটে। কিন্তু এটা জাস্ট আমরা অনুমান করে বলতে পারি, কারণ উনি জীবিত থাকলে হয়তো তিনি বলতে পারতেন, কিন্তু যেহেতু উনি জীবিত নেই, সুতরাং এই বিষয়ে অ্যাকচুয়ালি কি ঘটেছিল তা আমরা বলতে পারি না। কিন্তু এই ঘটনা থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি, কারণ এই ধরনের ঘটনা আমরা এর আগেও বলেছি। সেটি হচ্ছে যে রাতের বেলা এভাবে মাছ নিয়ে একা একা ফেরা, শুধু একা না, আমরা যদি একাধিক মানুষও থাকি তবুও রাতের বেলা মাছ উন্মুক্ত বা খোলা অবস্থায় এভাবে নিয়ে আসা ঠিক নয়। তবে হ্যাঁ, সেটা যদি একদম ব্যাগের মধ্যে টাইট ভাবে আটকানো থাকে সেটা ভিন্ন বিষয়। কিন্তু তথাপি তো উনি মাঝে মাঝে ব্যক্তিগত কাজ হোক বা অন্যান্য কাজ হোক, উনি সিলেটে আসতেন। তো তেমনই একদিন উনি সিলেটে আসেন বিভিন্ন কাজ নিয়ে। তো কাজ মোটামুটি বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়। তো ওনার আবার ইচ্ছা জাগে যে তিনি সিনেমা দেখবেন। তো সিলেটে তখন বেশ কয়েকটি হল ছিল, এখনো আছে, তবে বেশ কয়েকটি আবার বন্ধ হয়ে গেছে, অল্প কয়েকটি টিকে আছে। তো উনি একটা সিনেমা হলে যান, সিনেমা দেখেন। তো সিনেমা দেখতে দেখতে রাত বেজে যায় প্রায় 9টা, 9:30। তো
উনি তখন বের হয়ে বাড়ির দিকে যাবেন। তখন উনি চিন্তা করেন যে ওনার তো আরো কিছু কেনাকাটা বাকি ছিল। তো উনি সেই কেনাকাটাগুলো করে গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। গোলাপগঞ্জ থেকে ওখানে যেতে সিলেট থেকে গোলাপগঞ্জ যেতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট, এরকম সময় লাগে। বেবি ট্যাক্সি, সিএনজি এই জিনিসগুলো তো আছে। তো উনি কাল বিলম্ব না করে দ্রুত গোলাপগঞ্জের দিকে রওনা দিয়ে দেন। তো উনি গোলাপগঞ্জ পৌঁছে দেন অল্প সময়ের মধ্যেই। উনি যখন গোলাপগঞ্জে পৌঁছে যান তখন ঘড়ির সময় কাটায় কাটায় রাত 11টা। ওখান থেকে আবার চন্দনবাগ যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো চন্দনবাগ গ্রাম এবং গুহাসপুর গ্রাম এটা একদম পাশাপাশি। গুহাসপুর গ্রামে ঢোকার জন্য বেশ অনেকগুলো রাস্তা রয়েছে। চন্দনবাগ দিয়েও যাওয়া যায়, তারপর চকরিয়া নামক গ্রাম আছে, সেদিক দিয়ে যাওয়া যায়। তারপর মাটির দোকান নামে একটা জায়গা আছে, সেখান দিয়ে যাওয়া যায়। আবার অন্যান্য সাইডে ওই গ্রামের, বিশেষ করে গুহাসপুর গ্রামে অন্য যে গ্রামের সঙ্গে এই গ্রামের লিঙ্ক রয়েছে বা পার্শ্ববর্তী বর্ডার রয়েছে, সেখানকার গ্রাম থেকেও কিন্তু রাস্তা আছে, সেদিক দিয়েও আসা যায়। তো গুহাসপুর গ্রামটা এমনই একটি গ্রাম। আর চন্দনবাগ গ্রাম এবং গুহাসপুর গ্রাম এতটা পাশাপাশি মনে হয় যে এই দুটো একই গ্রাম, এটাকে কিন্তু আলাদা করে কেউ মনেই করবে না। তো যাই হোক, ওই সময়টাতে উনি যখন ফিরছিলেন তখন কিন্তু ওই জায়গাতে রাস্তার কাজ হচ্ছিল। তো আমাকে মুস্তানসির বিল্লাহ চৌধুরী সাব্বির ভাই আমাকে বলেছেন যে ওই চন্দনবাগ গ্রাম বেশ উন্নত, অনেক আগে থেকেই বেশ উন্নত। 1996 সালে যেখানে অনেক কাজ হয় সরকারিভাবে, পরবর্তীতে 2001 কি 2 সালের দিকে সেখানে ইউনিয়ন পর্যায়ে রাস্তার কাজ হয়। আর ওই সময়টাতে রাস্তার কাজ চলছিল। আর এই কারণে রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন নষ্ট ড্রাম ফেলে রাখা হয়েছিল। এই ড্রামগুলোতে আলকাতরা, তারপরে পিচ, এগুলো গরম করে আমরা দেখেছি যে রাস্তায় পিচ ঢালাইয়ের সময় ড্রাম থাকে, ওই ড্রামটা কাট করা থাকে এবং ওই ড্রামের পেটের কাছে ফুটো করা থাকে এবং নিচে আগুন জ্বালিয়ে পিচ, তারপরে আলকাতরা এগুলো গরম করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখেছেন রাস্তা নির্মাণের সময়, এই কর্মযজ্ঞ। তো ওই সংক্রান্ত কাজের কারণে ওই ধরনের ড্রামগুলো রাস্তার বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়েছিল। তো লুকুস মিয়া উনি যেহেতু বাড়িতে ফিরছিলেন এবং রাতও হয়ে গিয়েছিল, তো যদি চন্দনবাগ গ্রামের যে রাস্তা, এই রাস্তা দিয়ে তিনি ঢোকেন গোলাপগঞ্জ থেকে, তাহলে বেশ সময় লেগে যাবে ওনার বাড়িতে যেতে। কিন্তু উনি যদি অন্য পথ দিয়ে ঢোকেন, বিশেষ করে উনি যদি মাটির দোকান, যেই জায়গাটার নাম আর কি মাটির দোকানের রাস্তা দিয়ে তিনি যদি আসতে যান, তাহলে ওনার সময়টা বেশ বেঁচে যায়। তো ওই চিন্তা করে উনি ওই মাটির দোকানের রাস্তা ধরে বাড়ির দিকে আগাতে থাকেন এবং ওইটা ওনার জন্য বেশ শর্টকাট একটা রাস্তা ছিল। শুরুতেই বলেছি তখন আষাঢ় মাস ছিল এবং ওই রাতটি ছিল আষাঢ় মাসের কোনো এক রাত। আর ওই সময়টাতে সময় হয়ে গিয়েছিল প্রায় 11:30 12টা এরকম সময় আর কি। আর উনি যখন ওই মাটির দোকানের রাস্তা ধরে এগোচ্ছিলেন তখন কিন্তু ওনার বাড়িতে যাওয়ার আগে আরো একটি জায়গা পড়ে, তার নাম হচ্ছে লাল টিলা। যারা অত্র অঞ্চলের লোক আছেন অবশ্যই আমি এই ঘটনা যখন বলছি আপনারা এই জায়গাগুলোর সাথে পরিচিত থাকবেন। তো ওই লাল টিলা দিয়ে উনি আসছিলেন। আর ওই লাল টিলা জায়গাটা অনেক আগে থেকেই বেশ হন্টেড বলে শোনা যায়। অনেকের নাকি বিভিন্ন সময় তাদের সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটেছে। আর এই লাল টিলা থেকে আবার কয়েকটি রাস্তা চলে গিয়েছে, প্রায় 3টি রাস্তা চলে গিয়েছে। একটা হচ্ছে ওইখান দিয়ে ওই চন্দনবাগও যাওয়া যায়, আর একটা হলো চকরিয়া যাওয়া যায়। তো উনি ওই চকরিয়ার যে রাস্তাটা,
উনি ওই রাস্তার দিয়ে যাবেন আর কি, এমন একটা করেছেন আর কি। তো যখন উনি ওই লাল টিলার কাছে চলে আসেন, তো চলে আসার পর তখন উনি অন্য রাস্তা ধরেননি আর কি। তো ওই জায়গাটাতে বেশ কয়েকটি সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়িও আছে, আর ওই পাশের আর একটা রাস্তা রয়েছে যেটা হলো কাঁচা রাস্তা। তো যাই হোক, উনি ওই লাল টিলার কাছে যখন আসেন তখন ওই জায়গাটাতে কিন্তু ওই যে রাস্তা তৈরি করার জন্য ওই যে সেই ড্রামগুলো আমরা সাধারণত দেখে থাকি, এই ড্রামগুলো কিন্তু এলোমেলোভাবে রাখা ছিল। আর ওনার কাছে কিন্তু টর্চ লাইট ছিল না, তখন তো ওই মোবাইল ফোনও ছিল না। উনি বাড়ির থেকে বের হওয়ার সময় বলে যেতেন তিনি সম্ভাব্য কখন ফিরতে পারেন, আর তখন মোবাইল ফোন থাকলেও সবার হাতে হাতে অ্যাভেলেবল ছিল না। তো উনি যখন ওই রাস্তাতে আসেন তিনি দেখতে পান এরকম এলোমেলোভাবে ওই ড্রামগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে একদম রাস্তার মিডিলে একটি ড্রাম উনি দেখতে পান, ড্রামটা খাড়া করে মানে রেখে দেওয়া হয়েছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, সব ড্রাম শোয়ানো, তাও আবার রাস্তার অন্য সাইডে, এটা রাস্তার মাঝখানে এভাবে খাড়া করে রাখা কেন? তো উনি বুঝতে পারছিলেন না। উনি যখন আস্তে আস্তে কাছে যান তখন দেখতে পান এটা আসলে ড্রাম না, এটা একটা মানুষ, এবং স্বাভাবিক আকৃতির একটা মানুষ। ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল না, শুরুতেই বলেছি। মোবাইল ফোনও ছিল না। মোবাইল ফোন না থাকলে মোবাইল ফোনের আলো আসারও প্রশ্ন আসে না। তো তখন যেহেতু মানে বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি আষাঢ় মাস ছিল, মাঝে মাঝে একটু বিজলি চমকাচ্ছিল মাঝে মাঝে। তো উনি যখন ওই ড্রামটার কাছে আসেন তখন তিনি দেখেন এটা ড্রাম না, এটা একটা মানুষ, এবং মানুষটা এমনভাবে বসে আছে, আমরা মাটির উপর বসে দুই হাঁটুর উপরে মাথা রেখে যদি আবার দুই হাত দিয়ে আমরা হাঁটুটাকে ধরে রাখি তো সেটা কেমন দেখা যেতে পারে। এরকম আমরা অনেকেই এইভাবে বসে বসে মানে বিশ্রাম নেই অনেক সময়। তো একটা মানুষ ওইভাবে রাস্তার মাঝখানে বসে বিশ্রাম নিচ্ছে। তো উনি আবার চিন্তা করেছেন যে এটা তার পরিচিত একজন ব্যক্তি। তো ওখানে যে হিন্দু বাড়িগুলো আছে পাশে, ওই একটা হিন্দু বাড়িতে এক রাখাল ছিল। ওই রাখালের সাথে এই লুকুস মিয়ার বেশ পরিচয় ছিল, মানে বেশ বন্ধু সম্পর্ক। যেহেতু লুকুস মিয়া নিজেও উনি মাঝে মাঝে দিনমজুরের কাজ করেন, আর রাখাল এই কারণে রাখালের সাথে তার একটা সখ্য গড়ে উঠেছিল। তো উনি চিন্তা করেন এই রাখাল রাতের বেলা এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এই রাস্তার উপর এইভাবে বসে আছে কেন। উনি চিন্তা করছেন হয়তো বা ঝগড়াঝাটি হয়েছে, মন টন খারাপ করে এখানে এসেছে। তো উনি যেহেতু মোটামুটি খুব ক্লোজ সম্পর্ক এবং এক কাছের ছোট ভাই, তো উনি যে কাজটি করেন সেটি হচ্ছে যে উনি একটি গালি দিয়ে ওঠেন। গালি দিয়ে উঠে বলে, এই তুই এত রাত্রে এখানে কি করিস, যা বাড়ি যা, এই বৃষ্টির মধ্যে এখানে কেউ বসে থাকে নাকি। তো যখন উনি গালি দিয়েছে তখন দেখে যে প্রথমে কিন্তু উনি বলেছে যে এই কে রে তুই, অমুক নাকি, কোনো সারা শব্দ না। তখন ওনার দৃঢ় বিশ্বাস হইল যে এটা মনে হয় ওই রাখালটাই। তখন উনি গালি দিয়েছিল, আর গালি দেওয়ার সাথে সাথে ওই লোকটি উঠে দাঁড়ায়। দেখে উচ্চতা একদম স্বাভাবিক আমাদের মতোই আর কি, এরকম আহামরি লম্বাও না শর্টও না। কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে হালকা বিজলি চমকাচ্ছিল, তো ওই বৃষ্টিপাতের কারণে আকাশে তো মেঘ ছিল, আর মেঘের কারণে কিন্তু আশেপাশে অন্ধকারও ছিল। তো উনি মূলত ওই মানুষটার চেহারা দেখতে পাচ্ছিলেন না অন্ধকারের কারণে। মাঝে মাঝে বিজলি চমকালেও উনি ভালো করে দেখতে পাচ্ছিলেন না। তো ওই মানুষটি লাফ দিয়ে উঠে দাঁড়ায়। যখনই গালি দিয়েছে তখনই উঠে দাঁড়িয়েছে, মনে হচ্ছে যে গালিটা তার খুব লেগেছে আর কি, এমনটাই। তো উঠে দাঁড়ানোর পর লুকুস মিয়া দেখে যে এই মানুষটি আস্তে আস্তে বড় হচ্ছে, মানে লম্বা হয়ে যাচ্ছে, এবং লম্বার সাথে সাথে তার শরীরের গঠনও চেঞ্জ হয়ে যাচ্ছে।
কিন্তু অন্ধকারে সে কিন্তু তার অ্যাকচুয়াল চেহারাটা দেখতে পারছিল না, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিল এটি কোনো মানুষ নয়, এটি কোনো জিন। আর সেটি লম্বা হতে হতে এতটা বড় হয়ে যায়, প্রায় 4-5 তলা ভবনের সমান উচ্চতা বিশিষ্ট মানে আকৃতি ধারণ করে। এবং সে রাস্তার এক পাশে একটা পা আর এক পাশে একটা পা দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। এখন লুকুস মিয়া সে কিন্তু জানতো যে সে যদি এখন তার 2 পায়ের নিচ দিয়ে পার হওয়ার চেষ্টা করে তাহলে তাকে পিষে মেরে ফেলবে। আবার সে যে পেছন দিকে ব্যাক করে যাবে, পেছন দিকে ব্যাক করে গেলেই ওই মানে মাটির দোকান রাস্তার দিকে আবার উল্টো দিকে ব্যাক করে গেলেই ওই সেখানে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে লালটিলা। সে লালটিলা থেকে সামান্য একটু এগিয়ে এসেছিল, ওইখানে গেলে আরো ভয়ানক বিপদ হতে পারে। তখন সে কি করে, সে চিন্তা করে যে আমার পকেটে তো সিগারেট আছেই, তার আবার ধূমপানের অভ্যাস ছিল, তো সিগারেটটা বের করে সিগারেট জ্বালালে এই সমস্ত দুষ্ট জিনপুরি নাকি কাছে আসে না। তো উনি কি করেন, উনি সিগারেটটা মুখে নেন এবং যখনই উনি আগুন ধরাবেন তখন পকেটে হাত দিয়ে কোথাও উনি আর ম্যাচ খুঁজে পাচ্ছেন না। এই তো মহাবিপদ, ম্যাচ গেল কই। কিন্তু ওনার কাছে উনি কোনোভাবেই ম্যাচ খুঁজে পাননি। এদিকে কিন্তু অন্ধকারে দেখতে পাচ্ছেন যে এই ভয়ানক দানব আকৃতির অবয়ব সেটি রাস্তার এক পাশে এক পা, এক পাশে আর এক পা, এটা দিয়ে দাঁড়িয়ে আছে দিব্যি। উনি যত দোয়া কালাম জানতেন সব ধরনের দোয়া কালাম উনি পড়া শুরু করেছেন, কিন্তু কোনোভাবেই ওই অবয়বটি রাস্তা ছাড়ে না, কোনোভাবেই সে এখান থেকে যাচ্ছে না। খুব বিপদ হয়ে গেল। উনি বুঝতে পারছিলেন যে ওনার আজকে সত্যি অনেক বিপদ। উনি যখন অনেক দোয়া কালাম পড়েও কোনো কাজ হচ্ছিল না, তখন উনি মনে করছিলেন যে অনেকেই তো রাস্তায় বা বিভিন্ন জায়গায় জিনের অবয়ব দেখে সেন্সলেস হয়ে পড়ে যায়, তাহলে আমি এখনো কেন সেন্সলেস হচ্ছি না? সেন্সলেস হলে তো মনে হয় বেঁচে যেতাম। উনি এই চিন্তা করছে। আর উনি এটাও ভাবছে যে এত দোয়া কালাম পড়ছি, এটি যাচ্ছে না কেন, তাহলে নিশ্চয়ই এটি অত্যন্ত শক্তিশালী একটি জিন। তাহলে একে মানানোর উপায় কি, এই চিন্তা করছিলেন। হঠাৎ করে তার একজনের কথা মনে পড়ে যায়। এই চন্দনবাগ গ্রামের পাশেই আরো একটি গ্রাম রয়েছে, এই গ্রামের নাম হচ্ছে গির্ধ গ্রাম। এই গির্ধ গ্রামে সিলেটের 360 আউলিয়ার একজন হযরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাই শায়িত আছেন। কথিত আছে হযরত শাহ মঞ্জুর অত্যন্ত পরহেজগার ছিলেন এবং এতটা পরহেজগার ছিলেন যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনেরাও ওনার কাছে এসে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তার কাছ থেকে দ্বীনের দাওয়াত নিয়েছিলেন এবং সেই অনুযায়ী তারা জীবনযাপন করতেন। এই কারণে এই গির্ধ গ্রামে শোনা যায় যে হযরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহির শিষ্য অনেক ভালো জিন এখনো রয়ে গেছে। এখন এই লুকুস মিয়া সে চিন্তা করে যে হযরত শাহ মঞ্জুরকে অনেক খারাপ জিনও ভয় পেত একটা সময়, তিনি যখন জীবিত ছিলেন, আর তার শিষ্যরাও তো এখন এই গ্রামে আছে। তো উনি চিন্তা করেন যে আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করবেন হযরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহির ওসিলা করে, যে হে আল্লাহ, তুমি হযরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহিকে যে নৈকট্য দান করেছিলেন তার নৈকট্যের ওসিলায় তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। তো উনি এই দোয়াটাই করেন, এভাবেই উনি দোয়া করেন। উনি জাস্ট খালি একবার বলেছেন, হঠাৎ করে ভয়ানক একটি বজ্রপাত হয় এবং উনি দেখতে পান এই বজ্রপাতটি ওই দানবাকৃতির মানে দৈত্যাকৃতির জিনটির মাথার উপর পড়েছে। আর যখন ওই মাথার উপর পড়েছে ওই সময়ই উনি স্পষ্টভাবে ওই ভয়ানক ও দানবাকৃতির জিনের চেহারাটা দেখতে পান। উনি দেখতে পান এই
দানবাকৃতির জিনের মাথাটি অনেক বড় এবং গোল, তার চোখ দুটি লাল টকটকে এবং লাল আগুনের মতো জ্বলছে মনে হচ্ছিল, এবং তার শরীর কালো কুচকুচে এবং পুরো শরীর ভর্তি লোম, এবং তার মুখে যে দুটি ভয়ানক দাঁত রয়েছে সেই দাঁতের কথা শুনে প্রিয় লিসেনার্স আমি নিজেই আটকে উঠেছি। তার ঠোঁটের ভেতর দিয়ে দুটি দাঁত বেরিয়ে আছে এবং এই দাঁত দুটির লম্বা হবে প্রায় 15 থেকে 16 ফিট, এতটা লম্বা হবে। মানে তার শরীরের একটা বড় অংশ দাঁত, এবং দেখে মনে হচ্ছিল দাঁতগুলো সোনালী কালারের। ওই অন্ধকার রাতে ওই বিজলির আলোতে মনে হচ্ছিল দাঁত দুটি সোনালী কালারের। এমন ভয়ানক একটি জিন ওই বিজলির আলোতে উনি দেখেন। আর ওই জিনটির কি হয়, সে মাথার উপর যখন বজ্রপাত হয়েছে তখন ঘোড়া যেমন চিৎকার করে উঠলে যেরকম শব্দ হয়, মনে হলো ওই জিনটি যন্ত্রণায় কুকড়ে উঠে সেভাবে প্রচন্ড জোরে একটা চিৎকার দিল, এবং চিৎকার দেওয়ার সাথে সাথে সে ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে গেল। তখন লুকুস মিয়া চিন্তা করলেন যে যাক, আপদ বিদায় হয়েছে। কিন্তু উনি এই ভয়ানক চেহারার এই জিনটি দেখে ওনার যে কি অবস্থা হয়েছিল তা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। কিন্তু তারপরে উনি ওনার সাহস ধরে রেখেছিলেন, কারণ উনি বেশ সাহসী মানুষ ছিলেন বটে। তো উনি চিন্তা করেন আল্লাহ হয়তোবা আমার দোয়া শুনেছেন, এবং এই কারণে তার মাথার উপর বজ্রপাত হয়েছে। উনি এক দৌড় দিয়েছেন ওনার বাড়ির দিকে। ওখান থেকে ওনার বাড়ির মানে যদি দৌড়ে যায় তাহলে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। তো উনি যখন দৌড় শুরু কেবল করেছেন, হঠাৎ করে ওনার মনে হচ্ছে পেছন থেকে ঘূর্ণিবায়ু ওনার পেছন থেকে আসছে। উনি পেছন ফিরে তাকিয়ে দেখেন ওই যে রাস্তার কাজ করার জন্য যে সমস্ত বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছিল এবং উপকরণ নিয়ে আসা হয়েছিল, যেমন বালু, ছোট ছোট পাথর, ইট, উনি দেখতে পাচ্ছিলেন যে পেছন দিকে তাকিয়ে ওই বিজলির আলোতেই বা মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল ওই বজ্রপাতের পর থেকে, উনি দেখতে পাচ্ছিলেন যে প্রচন্ড এক ঘূর্ণিবায়ু, ওই ঘূর্ণিবায়ুর মধ্যে মনে হচ্ছে ওই বালু, তারপরে পাথর, ইট ভাঙা, এই জিনিসগুলো ওর মধ্যে ঘুরছে এবং তার দিকে এগিয়ে আসছে। উনি বুঝতে পারেন যে ওই দৈত্যাকৃতির জিনটি সে তাকে একদম শেষ করে ফেলে দেওয়ার উদ্দেশ্যে ওখানে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু সে যেহেতু বজ্রপাতের কারণে সে পারেনি, সে আবার তাকে অ্যাটাক করার চেষ্টা করছে। তো সে কি করে, এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, ওই লুকুস মিয়া সে কিন্তু ওই জিনকে অনেক রিকোয়েস্ট করেছিল যে আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, আমি তো রাখাল মনে করছি, আমার পরিচিত, এই মনে করে আমি তোমাকে গালি দিয়ে ফেলেছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। যখন বারবার মাফ চাওয়ার পরেও যখন ওই দৈত্যাকৃতির জিনটি কথা শোনেনি, তখনই মূলত উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওই হযরত শাহ মনজুর রহমতুল্লাহ আল্লাহর নৈকট্যের ওসিলা দিয়ে, আর তখনই মূলত এই ঘটনাটি ঘটেছিল। তো যাই হোক, উনি কি করেন, উনি বাড়ির দিকে দেন দৌড়। বাড়ির দিকে যখন দৌড় শুরু করেছেন, হঠাৎ করে উনি ওনার দৌড় থামিয়ে দিতে বাধ্য হন। উনি দেখেন ওনার সামনে ওই ভয়ানক জিনটি আবার দাঁড়িয়ে আছে, ঠিক একই রকম ভাবে, রাস্তার এক পাশে এক পা আর এক পাশে আর এক পা। যেখানে উনি আটকে যান, মানে দৌড় কিছুটা দিয়েছেন, কিন্তু যেখানে উনি আটকে যান সেখান থেকে ওনার বাড়ির দূরত্ব দৌড়ে গেলে সর্বোচ্চ 1 মিনিট, কিন্তু উনি তো যেতে পারছেন না। এখন উনি কি করবেন? ওই সময়ে উনি মানে আধা সেন্সে ছিলেন এবং আধা অজ্ঞান অবস্থায় ছিলেন। উনি যদিও মানে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু ওনার মাথা কাজ করছিল না অর্ধেকটা। মানে উনি যে কি করবেন, মানে উন্মাদের মতো হয়ে গেছিলেন। উনি আসলে বুঝতে পারছিলেন না যে এখন ওনার করণীয় কি। উনি ওনার ভাষ্য অনুযায়ী উনি ওই ভয়ানক জিনটির 2 পায়ের মাঝখান দিয়েই হাঁটা শুরু করেন। উনি নাকি যখন 2 পায়ের মাঝখান দিয়ে হাঁটছিলেন, তখন ওনার মনে হচ্ছিল উনি প্রতিটা পদক্ষেপ নিচ্ছেন এবং আস্তে আস্তে মাটির মধ্যে চলে যাচ্ছেন, মানে মাটির নিচ দিকে উনি চলে যাচ্ছেন, এমনটা মনে হচ্ছিল। পরবর্তীতে উনি যে
মানে কাজটি করে, ওনার ওই সেন্সে যতটুকু ওনার সেন্স ছিল ততটুকু ওনার মনে পড়ে যে উনি কখন যে হাঁটতে হাঁটতে ওনার বাড়ির কাছে চলে এসেছেন উনি জানেন না, শুধু বাড়ির কাছে এসে ও মাগো বলে একটা জোরে ডাক দিয়েছেন। এই একবারই বাড়ির সদস্যরা বের হয়ে আসে, তাকে বিধ্বস্ত অবস্থায় দেখে দেখে তিনি ঘেমে একদম একাকার হয়ে গেছেন, আর সমস্ত শরীর ঠক 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 করে কাঁপছে, মনে হচ্ছে প্রচন্ড ভয় পেয়েছেন। পরিবারের সদস্যরা তাকে সেবা শুশ্রূষা করে। ওই রাত্রে উনি তেমন আর কিছু বলতে পারেন না। পরের দিন সকালবেলা এই লুকোস মিয়া পরিবারের সব সদস্যদেরকে ডেকে গত রাত্রের সকল ঘটনা খুলে বলেন। লুকোস মিয়ার বাবা উনি চিন্তা করেন যে যে ঘূর্ণিবায়ুটা হয়েছে তাহলে তো রাস্তার এই যে ইট বালু এগুলো তো তাহলে সরে যাওয়ার কথা ওখান থেকে, কিন্তু ওরা গিয়ে দেখতে পান রাস্তার সবকিছু স্বাভাবিক আছে, কোনো কিছু মিসিং হয়নি। তো আমরা যেটা জানি সেটি হচ্ছে যে এই ধরনের ভয় পাওয়ার পরে মানুষের জ্বর হয়, অসুস্থ হয়ে যায়, কখনো জ্বরে মারা যায়, কিন্তু এই বিষয়টি আবার লুকোস মিয়ার বেলায় হয়নি। ওনার জ্বরটার কিচ্ছু আসেনি, একদম উনি স্বাভাবিক ছিলেন। তবে এটা সত্য উনি খুবই ভয় পেয়েছিলেন। আর এরপর থেকে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা কয়েকটি বিষয় শিক্ষা পাই। সেটি হচ্ছে যে রাস্তায় চলার ক্ষেত্রে বিশেষ করে রাতের বেলা মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীকেও পারতপক্ষে আঘাত করা যাবে না। আর একটা বিষয় হলো রাস্তায় এই ধরনের পরিবেশে নিশ্চিত না হয়ে কাউকে, সে আমার যতই বন্ধু হোক, মজা করে কোনো কথা বলা যাবে না। আর এই কাজটি করতে গিয়েই মূলত এই লুকোস মিয়া বিশাল একটা বিপদে পড়েছিলেন। তা না হলে ওই ভয়ানক জিনটি হয়তোবা তার পেছনে এইভাবে লাগতো না, কিন্তু লাগলেও ওই পর্যন্তই ছিল, পরবর্তীতে আর আসার সাহস করেনি।